আপনাদের জন্য জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের জন্য আরো আরেকবার চলে আসা আপনাদের মনের তরে যথাযথভাবে এখন কিন্তু টান টান উত্তেজনা হতে চলেছে আমাদের অনুষ্ঠানে। তার কারণটা হলো নতুন বছরের হাতছানি। ঠিকই ধরেছেন, আপামর বাঙালিরা আরো আরেকবার নতুন জোয়ারে ভাসতে শুরু করবে, আনন্দ সহকারে দিন যাপন করতে শুরু করবে এবং শুধু তাই নয়, সমস্ত মনস্কামনা যাতে পূর্ণ হয় সবটাই কিন্তু চেষ্টা করে থাকেন সকলেই। এবং পাশাপাশি আমরা সকলেই জানি যে নতুন জীবনে নতুন উৎস খুঁজে পাওয়া বা নানান রকম দিক থেকে যখন আমরা সমস্যাভুক্ত হয়ে থাকি সেই সমস্ত সমস্যার হাত থেকে পরিত্রাণ পাওয়া সবটাই কিন্তু উদ্দীপনার সাথে উচ্ছ্বাসের সাথে কিন্তু এই উৎসব মুখরিত করে প্রত্যেক মানুষকেই। বাংলাদেশ থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কলকাতা সহ সকলেই কিন্তু এই অনুষ্ঠানে নিজেদের নিয়মে মেতে ওঠেন। এবং শুধু তাই নয়, আমরা খুব ভালোভাবে জানি যে এই দিনটি কিন্তু ব্যবসায়ীরা খুব ভালোভাবে ব্যবসার ফসল কিন্তু তৈরি করতে শুরু করেন। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটি কাজ নিরিখে আমরা কিন্তু এই উৎসবে নানান রকম দিক থেকে নতুন বন্ধু করা, নতুন উচ্ছ্বাসের ভাষা, নতুন রকম ভাবে কিছু জীবনে তৈরি করা সবটাই কিন্তু আমাদের জীবনের জন্য ভীষণভাবে প্রযোজ্য। তাহলে চলুন আমরা নতুন বছরকে আমাদের মতন করে আলিঙ্গনের সাথে নিজের নিয়মে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা অবশ্যই করব এবং পাশাপাশি দুঃখ, দুর্দশা, কষ্ট, লাঘব সবটাই হোক সেটাই কিন্তু আমরা চাইবো। কারণ আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তিনি হলেন কেপিএন ভেদিক অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী অভিজিৎ দা। জ্যোতিষ অনুষ্ঠানে তাকে আমরা স্বাগত জানাবো এবং পাশাপাশি একটি কোটেশন দিয়ে শুরু করব। নতুন বছরে নতুন সূর্য বয়ে আনুক আপনার আনন্দ, নতুন বছরে নতুন আলো, জীবন হোক সবার ধন্য, নতুন বছরের নতুন আশা, সবাই মিলে বাঁধো সুখের বাসা। অবশ্যই তাই। এবং তার পাশাপাশি আজকে কি নিয়ে আলোচনা হবে? বিবাহিত জীবন নিয়ে, বিবাহ নিয়ে আলোচনা হবে আমাদের আজকের অনুষ্ঠানে। কারো কারো জীবনে বিবাহ ঠিক হতে চাইছে না, কেন হতে চাইছে না, কিসের বাধা রয়েছে, বিঘ্ন কেন ঘটছে, চিন্তার ভাঁজ বাবা মাদের কপালে গিয়ে পড়ছে, কারণ তারা দেখছে বয়সপ্রাপ্ত হয়ে যাচ্ছে ছেলে মেয়ের, তারপরেও কিন্তু বিবাহ হচ্ছে না। এবং পাশাপাশি বিবাহিত জীবনে কলহ বিবাদ এরকমটাও দেখা যাচ্ছে। কোন সময় তৃতীয় ব্যক্তির জন্য কলহ বিবাদ, কখনো হয়তো নিজেদের ম্যাচ মেকিংটা হচ্ছে না তার জন্য কলহ বিবাদ, নানান রকম সমস্যা কিন্তু থেকে থাকে। সবটা মিলিয়ে কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানকে আমরা আমাদের মতন করে সাজিয়ে ফেলেছি। যথাযথভাবে রয়েছেন দাদা, তাকে আমরা স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। নমস্কার দাদা। নমস্কার। গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমরা ওই বিয়ে রিলেটেড কিছু সমস্যাকে নিয়ে। তো মূলত চারটে মূল বিষয়কে নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম হচ্ছে মাঙ্গলিক দোষের সঠিক বিচারটা করা প্রয়োজন, কারণ যে কারণে অনেক সময় ভুল বিচার হয়, তারপরে তার প্রতিকার করা হয়, কিন্তু আলটিমেটলি কিছু লাভ হয় না। দ্বিতীয়ত বলেছিলাম জন্মছকে কাল সর্পদোষের সঠিক বিচারটা প্রয়োজন। যদি কাল সর্পদোষ থাকে, বিশেষত চারটে কাল সর্পদোষ সম্পর্কে বলেছিলাম, যদি এই দোষগুলো যদি থেকে থাকে তাহলে বিবাহিত জীবনে প্রবলেম আসতে বাধ্য। 3 নাম্বার বলেছিলাম চতুর্থ ভাব এবং 4 নাম্বার পয়েন্টে আলোচনা করেছিলাম সপ্তম ভাবের সঠিক বিচারটা প্রয়োজন। কারণ এগুলো ভাবকে আমাদের বিচার করা একান্ত প্রয়োজন। তার কারণ হচ্ছে শুধুমাত্র জটক বিচার কিন্তু নট এনাফ। কারণ জটক বিচার দ্বারা এরকম বহু জন্মছক দেখেছি যে বিয়ের পরে সংসারে বিভিন্ন রকমের ঝামেলা বা অশান্তি চলছে, অথচ কোন এক জ্যোতিষী মহাশয় বলেছেন যে 36 গুণের মধ্যে 28 গুণই তাদের আছে, তা সত্ত্বেও তাদের ডিভোর্স বা সেপারেশন হয়ে গেছে। তো এমন ঘটনাগুলো ঘটতে দেখা যায়, তার কারণ হচ্ছে এই পয়েন্টগুলো যেগুলো আমি আলোচনা করছি, শুধুমাত্র জটক বিচারের উপর গুরুত্ব দিলে হবে না, দুটো জন্মছককে পাশাপাশি রেখে সঠিকভাবে বিচার করাটা প্রয়োজন। 5 নাম্বার পয়েন্ট আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে চারিত্রিক গঠন, অর্থাৎ চারিত্রিক কোনো দোষ বা ত্রুটি আছে কিনা। বিয়ের পূর্বে দুজনের জন্মছককে মিলিয়ে দেখে নেওয়া উচিত যে কারোর জন্মছকে চারিত্রিক কোনো ত্রুটি বা চারিত্রিক কোনো দোষ আছে কিনা। কিভাবে সেটা বোঝা যাবে? জন্মছকে যদি ছেলে বা মেয়ের জন্মছকে যদি শুক্র রাহু যুক্ত থাকে বা শুক্র মঙ্গল যুক্ত থাকে বা শুক্র মঙ্গল রাহু বা শুক্র শনি রাহু যদি যুক্ত থাকে, তাহলে বুঝতে হবে এদের জীবনে বিবাহের পরে কিন্তু তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটবেই ঘটবে। তো যে কারণে এই জিনিসগুলো আছে কিনা সেটাকে আগের থেকে বিচার করা উচিত। ওই যে শুধুমাত্র জটক বিচার করলে এই দোষ ধরা পড়বে না। তো যে কারণে এই দোষগুলোকে আগে দেখতে হয় যে কারোর জন্মছকে এমন প্রবলেম নেই তো যাদের চারিত্রিক যেখানে কোনো দোষ বা ত্রুটি সেখানে ইন্ডিকেট করছে, এটাকে দেখা উচিত। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে দারিদ্র দোষ। দেখুন, আজকের বর্তমান যুগে অর্থাৎ এই কলিযুগে কিন্তু অর্থটাই সব থেকে বড়। কারণ অর্থ যদি না থাকে যে কোনো সংসারের মধ্যে কলহ বা অশান্তি হতে দুদিনও সময় লাগে না। তো সুতরাং আপনি যাকে ঘরে আনছেন, যে মেয়েকে ঘরে আনছেন বা আপনার মেয়ের যার সাথে বিয়ে দিচ্ছেন, তাদের দুজনের জন্মছকে কারোর দারিদ্র যোগ নেই তো। অর্থাৎ জন্মছকে যদি রবি শুক্র বা রবি শনি যদি একত্র থাকে সেটাকে বলবে দারিদ্র যোগ। যদি কারোর জন্মছকে দ্বিতীয়, অষ্টম বা দ্বাদশে
যদি রবি শনি রবি শুক্র যদি অবস্থান করে তাহলে জানবেন কোনো না কোনো সময় সে ব্যক্তির জীবনে প্রবল আর্থিক কষ্ট বা দারিদ্রতা তাকে ফেস করতেই হবে। তো এই জিনিসগুলো কিন্তু আগের থেকে বিচার করা প্রয়োজন। আসবো আলোচনা দেখি। অবশ্যই তাই। বিবাহিত জীবনে কি ধরনের প্রবল বেগে আপনার সমস্যা হচ্ছে বা বিবাহ হচ্ছে না, সেটাও কিন্তু একটা গুরুতর সমস্যা। সবটা নিয়ে কিন্তু দাদা আজকে আলোচনা করছে। কিন্তু দেখে নেবো আমাদের সঙ্গে প্রথম কোনো বন্ধু এসে গিয়েছেন ফোন লাইনে, কে এসেছেন শুনে নেবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাংলা থেকে বলছি। আমার নাম অজয় ঘোষ। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? আমার নিজের সম্পর্কে জানি। ডেট অফ বার্থটা বলবেন। আজ জানুয়ারি 1985, 1 জানুয়ারি 1985। টাইম বলবেন। রাত্রি 7:30। রাত্রিবেলা 7:30, মানে সন্ধ্যে 7:30। ঠিক আছে। আর বার্থ প্লেস বলবেন, জন্মস্থান? হাসপাতালে। বাগনানে। আমাদের অনুষ্ঠান প্রথম দেখছেন নাকি আগেও দেখেছেন? না না, দেখেছি কিন্তু লাইন পাইনি আপনাদের বলে। আচ্ছা, আজকে আপনি পেয়ে গিয়েছেন দাদার সঙ্গে সরাসরি কথা বলার জন্য। শনিবার ছিল সেদিন, একটা মঙ্গলবার হবে। 5ই জানুয়ারি 1985 বললেন তো? না, 1 জানুয়ারি। জানুয়ারি 1985। আচ্ছা, আমি এখানে 5 জানুয়ারি করেছি। First জানুয়ারি। 1 জানুয়ারি হবে, বেশ ঠিক আছে। 1 জানুয়ারি 1985 সন্ধ্যে 7:30। আচ্ছা, হ্যাঁ, সেদিন মঙ্গলবার ছিল। কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণে জন্ম। জানা ছিল এগুলো? না স্যার, জানা নেই, রাশিটা জানতাম। আচ্ছা, লগ্ন হচ্ছে কর্কট, রাশি হচ্ছে এখানটাতে যেটা পেলাম মেষ রাশি। আচ্ছা, প্রথম কথা দেখুন, আপনার লগ্ন সাপেক্ষে বুধ, শনি এবং কেতু পঞ্চম ভাবে বসে আছে। এই যে শনি কেতু একসাথে, এটাকে সাধু সর্পযোগ বলে। হ্যাঁ, শনি কেতু একসাথে সাধু সর্পযোগ থাকলে কি হবে? প্রচন্ড পরিমাণে মেন্টাল ডিপ্রেশন বলুন, হতাশা, লাইফে ফ্রাস্ট্রেশন, এগুলো ভীষণ মাত্রা আপনার লাইফে আনবে। হ্যাঁ, ডিসিশন, প্রপার ডিসিশন জীবনে নিতে পারবেন না, বা অনেক সময় দেখবেন একাধিক সময় ভুল সিদ্ধান্ত। আজকে এটা নিয়ে ভাবছেন, পরবর্তীতে আবার সেই ডিসিশনটাকে চেঞ্জ করে অন্য একটা ডিসিশনের মধ্যে চলে যাবে। হ্যাঁ, মাইন্ড ভীষণ ফ্রিগার হয়। হ্যাঁ, এই প্রবলেম আছে। এবং এই হরোস্কোপে না দেখুন, দুটো জায়গাতে একটা সমস্যা আছে। আপনার জন্মছকের রাহুটা খুব শুভ, জীবনে আর্থিক ভাগ্য, অর্থ কোনো একটা সময় প্রচুর পরিমাণে অর্থ দেবে, আবার কোনো একটা সময়ে আর্থিক কষ্ট আপনাকে ফেস করতে হবে। হ্যাঁ, আর্থিক অর্থ যেমন আগমনের জায়গাও আছে, আবার অর্থ মানে ব্যয়েরও প্রচুর জায়গা আছে। হ্যাঁ, বিয়ের জায়গাটা তো এই যে অষ্টমের শুক্র মঙ্গল, এই অষ্টমের শুক্র বিয়ে হয়েছে। হ্যাঁ, এই বিয়েটা হওয়া নিয়েও কিন্তু সমস্যা। এই যে লগ্নের অষ্টমে মঙ্গল এবং শুক্র একত্র হয়ে আছে, বিয়েটা হলে পরেও কিন্তু এই বিয়ের টেকার কিন্তু সম্ভাবনা খুব কম আছে জন্মছকে। বুধ, শনি, কেতু পঞ্চম ভাবে বসে আছে, লগ্নের অষ্টমে প্রবল ভাবে মাঙ্গলিক দোষ তৈরি করেছে, এবং বিয়ের কারক প্ল্যানেট শুক্র, সেই গ্রহটাও অষ্টমে যুক্ত হয়ে বসে গেছে। এই জন্মছকে বিয়ে হতেও যেমন দেরি, ঠিক তেমনি পরবর্তীতে ম্যারেড লাইফ রিলেটেডও কিন্তু জায়গা ভালো নয়। তবে আর্থিক জায়গাটা ভালো আছে, কিন্তু কোনো না কোনো সময় আর্থিক দিক থেকেও কিন্তু সমস্যা বা প্রবলেম ফেস করতে হবে। কি করছেন এখন একটু বলুন। তো অর্থের জায়গা বেশ ভালো আছে এখন বর্তমানে? কোন একটা সময় ভালো পিরিয়ড ছিল কি? কোন একটা সময় কি আপনার অর্থ ভাগ্য ভালো ছিল, উপার্জন বেশি হতো কি? সেটাই দাদা বলছেন, ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। শেয়ার মার্কেট এগুলো জায়গায় ইনভেস্ট করছেন? তো এই যে আপনার দেখুন, আমি কেন বললাম শেয়ার মার্কেটের কথা, ফাটকা অর্থ উপার্জনের যোগ আপনার ভাগ্যে ভরপুর ভাবে আছে। হ্যাঁ, কারণ একাদশে রাহু, পঞ্চমে বুধ, ফাটকা অর্থ জীবনে প্রচুর আপনি উপার্জন করবেন, কিন্তু কিছুই ধরতে পারবেন না। আর এই যে আর্থিক যে কষ্ট, যেটা আমি বললাম, দুটোই আছে, আর্থিক কষ্ট এবং বিবাহিত জীবনের সমস্যা বা বিয়ে ম্যাচিওর হওয়া। এটার জন্য আমি বলবো একটু ভালো কাউকে একটু দেখিয়ে দিন। এখনো পর্যন্ত হরোস্কোপটা কাউকে দেখিয়েছেন? আশা করি আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আমাদের সবাইকে সুযোগ করে দিতে হবে, যদি মনে হয় যে আরো বেশি কিছু জানতে হবে, কারেকশন করতে হবে, তাহলে আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ দা, তার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, আমরা যেই বিভাগে ছিলাম, বিবাহিত জীবনে নানান এই যে যেমন এই যে ছকটি আমি কিছুক্ষণ আগে বলছিলাম, জন্মছকে শুক্র মঙ্গল একত্র থাকলে পরে কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম আসবে। তো ঠিক তেমনি ইনার জন্মছকে শুক্র মঙ্গল লগ্ন সাপেক্ষে অষ্টমে,
তো এগুলো দেখুন, এগুলো কিছু বৈদিক আমাদের হিন্দু জ্যোতিষের কিছু সূত্র, তো সেই সূত্র কিন্তু কখনো বিফল যায় না। তো শুক্র মঙ্গল অষ্টমে দেখুন বিয়ে এখনো হয়নি, এবং আমি এটাও বলে দিচ্ছি বিয়ের পরের জায়গাও কিন্তু ভালো হবে না, বিয়ের পরের জায়গাও সমস্যা হবে যদি জন্মছকটাকে পূর্বে ভালোভাবে যদি না দেখানো হয় বা জোটক বিচার করানো হয় বা দুজনের জন্মছকের সাথে নাম মেলানো মানে হয়। বিচার সাপেক্ষ হ্যাঁ, বিষয়। সঠিকভাবে বিচার করতে হবে। সঠিক বিচার না হলে কি হবে, বিয়ে তো হয়ে যাবে। 1985 জন্ম মানে এখনো অলরেডি মোটামুটি 38 ইয়ার্স চলছে, 38 প্লাস, 38 বছর এখনো বিয়ে হয়নি, তাহলে তো বুঝতে হবে কিছু নিশ্চয়ই সমস্যা আছে। তো ভালো অ্যাস্ট্রোলজার সাথে যোগাযোগ করতে হবে এগুলোকে, এভাবে ফেলে রাখলে সমস্যার সমাধান হয় না কখনো। অবশ্যই তাই, সমাধানের সূত্র নিয়ে আসেন অভিজিৎ দা। তার জন্য কিন্তু অবশ্যই বলবো যারা যারা অনুষ্ঠান দেখছেন, ফোন করছেন, কিন্তু শুধু ফোনে সীমাবদ্ধ থাকবেন না, আপনাদের নিজেদের জীবনের প্রত্যেকটি কাজকে সুরক্ষিত করবার জন্য অভিজিৎ দার সঙ্গে কন্ট্যাক্ট করুন। দেখে নেবো আমাদের সঙ্গে পরে বন্ধু কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার আন্তরিক নমস্কার। নমস্কার, বলুন আপনার নামটা। মানে প্রীতম বিশ্বাস। আচ্ছা প্রীতম, আপনি কোথা থেকে বলছেন? থেকে হ্যাঁ, নদিয়া। আচ্ছা নদিয়া। হ্যাঁ, আচ্ছা, অনেকটা দূর থেকে বলছেন। আচ্ছা বলুন, আমাদের অনুষ্ঠান প্রত্যেকদিন দেখছেন তো? হ্যাঁ, আমি শুরুতেই বিষয়ে চেষ্টা করতে লাইনটি পেলাম। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন। 7ই সেপ্টেম্বর 1991। 1991, 7ই সেপ্টেম্বর, তাই তো? আর সময় 7ই সেপ্টেম্বর বললেন তো? হ্যাঁ, আচ্ছা, এবারে বলুন আপনার জন্ম সময়। জন্মসময় সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 28 মিনিট, ঠিক আছে। আর বার্থ প্লেস কি নদিয়া? নদিয়া। আচ্ছা ঠিক আছে। আমাদের অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগছে, প্রথম থেকে দেখবার সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, শুনুন দাদা। আচ্ছা, 7ই সেপ্টেম্বর 1991 সেদিন শনিবার পাচ্ছি, হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম। এটা দেবাড়িগণ বা রাক্ষসগণ, জানা ছিল? হ্যাঁ, এটা জানা আছে। আচ্ছা, তোমার জন্মচকের দ্বিতীয় ভাবে রাহু, তৃতীয় শনি, রবি বুধ বৃহস্পতি চন্দ্র, তোমার 10th হাউসে। সার্ভিসের ছক, এটা প্রথম কথা, ঠিক আছে? এটা চাকরির চেষ্টা করছো? হ্যাঁ, আমি অনেকদিন 7-8 বছর হয়ে গেছে চাকরি করতে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, চাকরি গভর্নমেন্ট সার্ভিসের ট্রাই করছো? হ্যাঁ, মেনলি গভর্নমেন্টের। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা দেখো, এটা হরোস্কোপটা চাকরিরই ছক, সরকারি চাকরি হবে, কিন্তু একটু লেট হবে তোমার চাকরিটা পেতে। তার কারণ হচ্ছে একমাত্র তোমার জন্মছকের দ্বিতীয় ভাবে রাহু। দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি? আমাদের আর্থিক জায়গা, অর্থ এবং আর্থিক শ্রীবৃদ্ধি। তো এই আর্থিক শ্রীবৃদ্ধির জায়গায় রাহুর মতো একটা অশুভ প্ল্যানেট বসে আছে, যে কারণে যদি রাহু যদি সেখানে নেগেটিভ হয়ে যায় তাহলে অর্থটা আসবে কিভাবে? এই রাহুর কারণে তোমার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ তুমি গভর্নমেন্ট সার্ভিসে ট্রাই করো। কবে হবে এটা দেখতে গেলে না একটু সময় দরকার, কারণ দশা অন্তর্দশা এগুলো দেখার দরকার। তোমার বৃহস্পতি চন্দ্র রবি খুব পাওয়ারফুল, তো তুমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করো, সেদিকেই হবে। আর পারলে রাহুর যে এখানে একটা প্রতিকার বা প্রতিবিধানের একটা ব্যবস্থা করো, দেখবে খুব তাড়াতাড়ি তোমার চাকরি হয়ে যাবে। কেমন? হ্যালো। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, বলছি যে স্যার, হ্যালো। হ্যাঁ শুনছি আমরা, বলুন আপনি। হ্যাঁ, বলছি রাহুল যে প্রতিকারের কথা বলছেন না আপনি? হ্যাঁ বলুন, হ্যালো। আপনি কি বলতে চাইছেন বলুন। রাহুর প্রতিকার করতে হবে দাদা, সেটা বললেন আপনাকে, এবারে বলুন কি জানতে চাইছেন। রাহুল প্রতিকার আমাদের পড়া আছে। না, ওরকম নয়। রাহুর প্রতিকার ওরকম পড়া বলে ওরকম ভাবে হবে না। এটা জন্ম রাহু, দেখুন একটা কথা বলি, রাহু মানে রাহুর জন্য যে গোমেদ পড়তে হবে এমনটা নয়, এতে হিতে বিপরীত হবে। মানে যে প্ল্যানেটটা আপনার অশুভ তাকে আপনি পাওয়ার দিয়ে বসে আছেন, ব্যাপারটা বুঝবেন ভালোভাবে। অশুভ গ্রহের পাওয়ার করা মানে অশুভত্বের প্রভাব আরো বৃদ্ধি পাওয়া। ঠিকই। তো তার মানে সাধারণ লজিক এটাই বলছে। তার মানে কি, আপনি অশুভত্বের প্রভাবটা আরো বাড়িয়ে রেখেছেন, যে কারণে আপনার 7-8 বছর ধরে চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না। অথচ আমি হরোস্কোপ দেখে আমি প্রথমে বললাম এটা চাকরির ছক, গভর্নমেন্ট সার্ভিসে জব হবে, আর তুমি গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছো। তো এবার চাকরি বুঝতে পারছেন হবে, তো? কিন্তু ভালোভাবে ভালো জায়গাটা দেখাতে হবে। প্রেডিকশনটা কতটা ভালো দাদা করে থাকেন সেটা আপনারা সকলেই জানতে পেরেছেন। এবার ছোট ছোট কারেকশন যেগুলো করতে হবে সেটা অবশ্যই করুন, না হলে কিন্তু আপনার চেষ্টা বিফলে যাবে। ঠিক আছে, ভালো থাকুন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যারা বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করতে চাইছেন ঠিক এখন থেকেই করুন, বেশ কয়েকটা দিন হাতে নেবেন এবং তারপরে বুকিং করবেন, তারপর চলে আসবেন চেম্বারে। চেম্বার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুটোই বলে দিচ্ছি, 9641491291। আরেকবার বলছি 9641491291। এছাড়া আরেকটি নাম্বার 8918259255। আরেকবার বলছি 8918259255। এছাড়া পাশাপাশি আপনারা কোথায় কোথায় পাচ্ছেন, গড়িয়াহাটে পাচ্ছেন ভাগ্যচক্র প্রত্যেক বৃহস্পতিবার। এছাড়া পাচ্ছেন বরানগর আস্থা জ্যোতিষ কেন্দ্র
চেম্বার অপোজিট টু বড়নগর পুলিশ স্টেশন প্রত্যেক শুক্রবার সেখানে পাচ্ছেন। এছাড়া দুর্গাপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহারে সর্বত্র পাচ্ছেন। এছাড়া প্রত্যেক শুক্রবার দুপুর 2টার সময় কিন্তু লাইভ স্টুডিওতে আমরা উপস্থাপনা করতে চলে আসি। বিবাহিত জীবন নিয়ে কথা হচ্ছে, কেন গোলযোগ, কেন সমস্যা, কিসের থেকে সেই সমস্যার উৎপত্তি ঘটছে, সমস্ত দিক থেকে নিষ্পত্তি যিনি ঘটাতে জানেন তিনি হলেন আচার্য শ্রী অভিজিৎ দা, রয়েছেন আমাদের সাথে। আজ আমরা দেখে নিচ্ছি আমাদের সঙ্গে পরে বন্ধু চলে এসেছে ফোন নাম্বারে। হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ আপনার নামটা বলবেন। কিছু জানতে চাই। হ্যাঁ আপনার নামটা বলুন। আমার মেয়েকে পরিচয় হতে চাইছে। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? না না না, আমার ছেলে সম্পর্কে নাম। আচ্ছা আপনার নাম কি বললেন? সঞ্চিতা? না না, পরিচয় হতে চাইছে। আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা বলুন, আপনার ছেলের ডেট অফ বার্থটা বলুন। 17/8/1988। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইম আর বিকাল 4:54 বিকেল 4:54। আর বার্থ প্লেস? হ্যাঁ কালী। আচ্ছা, বালিতে। আচ্ছা, জন্ম তারিখটা একটু বলবেন, দেখবেন 17 আগস্ট 1988 বলেছেন। হ্যাঁ, 17 আগস্ট 1988। বিকেল 4:54, তাই তো? হ্যাঁ 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 বুধবার ছিল সেদিন ছেলের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুধবার জন্মবার, মকর লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ, জানা ছিল এগুলো? আচ্ছা বেশ। ছেলের হরোস্কোপ সাপেক্ষে যা দেখছি, লগ্নের দ্বিতীয় রাহু, এই যে আগের জন্মছকে রাহুটা যেমন নেগেটিভ ছিল, এই রাহুটা কিন্তু পজিটিভ। আচ্ছা, এই দ্বিতীয় রাহু আর্থিক শ্রীবৃদ্ধি ভালো হবে। মানে এই ছোট ছোট হ্যাঁ, ক্যালকুলেশন গুলো বোঝা যায় এখান হ্যাঁ। থেকেই। তৃতীয় মঙ্গল, চতুর্থ কোন গ্রহণে, পঞ্চমে বৃহস্পতি, যথেষ্ট ভালো। পঞ্চমে ছেলে সরকারি চাকরি করছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, টিচার। তো এটা দেখুন, এই যে বৃহস্পতি যথেষ্ট ভালো, রবি বুধ যথেষ্ট পাওয়ারফুল, ছেলে গভর্নমেন্ট সার্ভিস। এর মেন সমস্যা যেটা হচ্ছে কি, বিয়ে নিয়ে প্রবলেম কি? বিয়ে করি। হ্যাঁ, বিয়ে আসল, এই আচ্ছা। বিয়ের জায়গাটাতে কিন্তু সমস্যা আছে। এমনি হরোস্কোপ আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো, কেরিয়ার যথেষ্ট ভালো হবে, সেইতে কোনো সমস্যা নেই। কিন্তু এই ম্যারেড লাইফের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব আছে। তার কারণটা আমি বলি, এই যে শনি এর লগ্নের দ্বাদশে বসে আছে এবং রাহু লগ্নের দ্বিতীয় বসে আছে, এটা পাপকর্তারই যোগ তৈরি করেছে লগ্নটা। দেখুন, এই যে লগ্ন, এটা লগ্নের দ্বাদশের শনি, লগ্নের দ্বিতীয় রাহু, এই পাপকর্তারই যোগ থাকলে হেলথ নিয়ে ভীষণ ভোগান্তি ফেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শরীর নিয়ে। হ্যাঁ, শরীর নিয়ে। এবং আমি একটা কথা বলবো, শুধু শরীর নয়, রাস্তাঘাটেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যাক্সিডেন্ট, চোট, বারণ করে যেসব হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, এগুলোর কিন্তু ভীষণ মাত্রায় সমস্যা কিন্তু ওর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এগুলো থেকে সাবধান। দুর্ঘটনার যোগ আছে। এমনি ছেলের তো 1988 জন্ম, ছেলের বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি। এইটা একটু প্রবলেম পাচ্ছি। এই পাপকর্তারই যোগটা কাটান ভালো করে, এই জায়গাটা একটু ঠিকঠাক করুন। এটার জন্যই দুটো প্রবলেম, হেলথের দিক থেকেও প্রবলেম। বিয়েটাও দেখলাম, এখন আমি এইমাত্র দেখলাম বিয়েটা ম্যাচিওর করার কথা না, কারণ সপ্তম নবমে চন্দ্র, দেখাশোনা করে বিয়ে হবে, কিন্তু বিয়েটা হতে এখানে প্রচন্ড ডিস্টার্ব আছে। ঠিক আছে, এমনি ছেলের ছক ভালো আছে, পাপকর্তার যোগটা কাটান। ওর একটু মানে দুর্ঘটনার এগুলো যোগ আছে একটু। ঠিক আছে, অবশ্যই তাই। আপনার যদি মনে হয় যে আপনার ছেলেকে সেই জায়গায় কারেকশন গুলো করাবেন, সেটা কিন্তু এখন থেকেই করান, দেরি করবেন না, তাহলে কিন্তু অনেকটা বিলম্ব ঘটবে। দেখুন, অবশ্যই হেলথ একটা হরোস্কোপ বা জন্মছক দেখলে, হ্যাঁ ঠিক আছে, একটা জন্মছক বা হরোস্কোপ দেখলে পরে বোঝা যায় যে কার জন্মছকে কি আছে। যেমন আগে হরোস্কোপটি সরকারি চাকরির ছক, কিন্তু চেষ্টা করছে, হচ্ছে না। তার কারণ হচ্ছে রাহুটা সেকেন্ড হাউসে বসে ম্যালেফিক হয়ে গেছে। এবার সেই জাতক কি করেছে, যেখান থেকেই হোক, সে রাহুকে পাওয়ার দিয়ে রেখেছে, যে কারণে তার চাকরি হচ্ছে না, অশুভ প্রভাবকে আরো বাড়িয়ে দিয়েছে। সেকেন্ড হরোস্কোপটি, অর্থাৎ এই মাত্র যে হরোস্কোপ দেখলাম, রাহুটি সেম সেকেন্ড হাউসে বসে আছে, বাট তার রাহুটি পজিটিভ। এবার পজিটিভ রাহুর যদি সে রেমিডি করতো, তাহলে সে আরো ভালো প্রভাব পাবে। কিন্তু ঘটনা হচ্ছে, তার সেদিকে সে চাকরিও পেয়ে গেছে, তাকে কোনো প্রবলেম নেই। একটা হরোস্কোপ দেখলে বোঝা যায় যে কার বিয়ে হয়নি, বা কার বিবাহিত জীবনটা কেমন হবে, বা কার কবে চাকরি হবে না হবে ইত্যাদি একটা ডিটেলসে বোঝা যায় একটা জন্মছক দেখলে। অবশ্যই তাই। হরোস্কোপে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই বোঝা যায়, তার জন্য কিন্তু সেই ভাইব্রেশনটা সেরকম করেই আমাদের সঙ্গে থাকে। তো সেই সূত্রে বলবো, হ্যাঁ অবশ্যই দেখে নেবো যে আমাদের সঙ্গে রয়েছেন কোন একজন বন্ধু। যদি একটু বলেন আপনার নামটা, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছি। নমস্কার দিদি। চাকদা থেকে বলছেন, নামটা বলবেন। আমার নাম ঋষি ব্যানার্জি, আমি চাকদা থেকে বলছি। আচ্ছা ঠিক আছে। নিজের সম্পর্কে? না, আমার ছেলের সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ 6/8/93। 6/8/93।
93। আচ্ছা ঠিক আছে, ভোর 4:50। আচ্ছা, আর কোথায় বার্থ প্লেস কোথায় বললেন? কল্যাণী। আচ্ছা, ঠিক আছে। আপনি যা ডেট অফ বার্থ দিলেন 6 আগস্ট 1993, সেদিন ছেলের শুক্রবার ছিল জন্মবার। কর্কট লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ ছিলেন। কর্কট লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ, নরগণে জন্ম। প্রথম কথা বলবো, কুম্ভ রাশির কিন্তু এখন 7.5 চলছে, মিডিল ফেজ। এই 7.5 পিরিয়ডটা কিন্তু ওর ক্ষেত্রে কেরিয়ার নিয়ে মূলত প্রশ্ন, তাই তো? হ্যাঁ, দেখুন আমি বলি একটা কথা, অবশ্যই দাদা, আমি বলছি প্রেডিকশন দেখুন, অভূতপূর্ব বিষয়, সাধুবাদ দিতে হয়। আমি অবশ্যই, শুনুন। এটা মূলত আমি বলি এটা প্রাইভেট জবের হরোস্কোপ, ঠিক আছে? প্রাইভেট জবের হরোস্কোপ এটা, কিন্তু কেরিয়ারের যে জায়গায় এই সময় 7.5 চলাকালীন কিন্তু যতটা মাত্রায় ডেভেলপমেন্ট চাচ্ছে সেই মাত্রায় ডেভেলপমেন্ট কিন্তু হবে না। চাকরি করতে করতে হঠাৎ করে চাকরি চলে যেতে পারে, কারণ মঙ্গল এবং বৃহস্পতি 3rd হাউসে বসে আছে। নতুন চাকরি আবারও হবে, এটা খেয়াল রাখতে হবে। আর 7.5 পিরিয়ডে কোনো গুরুজন হানি এবং নিজের হেলথের দিকেও কিন্তু কনসাস হতে হবে। আর বিয়ে, ছেলের ক্ষেত্রে ছেলের বিয়ে শনিচন্দ্র অষ্টমে, এই যোগ থাকলে দেখেছি বহুদূর কথাবার্তা হয়েও বিয়ে ভেঙে যায়, ঠিক আছে? বহুদূর কথাবার্তা, হয়তো এরকমও আমি দেখেছি শনিচন্দ্র অষ্টমে বিয়ের কার্ডও ছাপা হয়ে যায়, তারপরে গিয়েও বিয়ে ভেঙে যায়। মানে এতটা হ্যাঁ, বিরতি হ্যাঁ। দিয়েও সেই বিয়ে আর স্টেবিলিটির জায়গায় ছেলে পৌঁছায় কি না। করছে? ছেলে কি করছে? প্রাইভেট জব করছে তো? তো চাকরির ক্ষেত্রে মনোপুত জায়গাটা আসছে না কিছুতেই, তাই তো? হ্যাঁ, এই মনোপুত জায়গাটা আসবে 7.5 থেকে না, একটু পারলে কাউকে ভালো করে কাউকে দেখে নিন। কোনটা 7.5? এখনো মিডিল ফেজ, এখনো 7.5 যেতে এখনো সময় আছে, এখনো 3.5 বছরের উপরে 7.5 চলবে ওর। আর টোটাল ফেজ হ্যাঁ, 7.5 বছর কুম্ভ রাশির এখন মিডিল ফেজ। এই যে সময়টা যেটা চলছে আগামী 5 বছর পর্যন্ত, 3.5-4 বছর টাইমটা ভালো নেই ওর। হ্যাঁ, একটু ভীষণ, ছেলেও দেখবেন ভীষণ ফ্রাস্ট্রেশনে থাকবে, প্রচন্ড টেনশন, এগুলোর মধ্যে চলবে। আরেকটা কথা বলেছি, গুরুজন হানি, এগুলো কিন্তু যোগ আছে। হ্যাঁ, এগুলো একটু ভালোভাবে একটু কাউকে দেখে নিন হরস্কোপ। আপনাকে 7.5 বলবো থেকে অবশ্যই যে ভীত হয়ে যাবেন না, সংকুচিত হবেন না। আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ দা, তার সঙ্গে পরামর্শ নিন, অবশ্যই কিন্তু সুন্দর ফলাফল পাবেন। দেখুন, ঠিক আছে? ভয় পাওয়ার আমি একটা কথা বলি, আপনার সঙ্গে থাকুন, আপনার শুনে নিন টিভিতে। ভয় পাওয়ার কোনো প্রবলেম নেই। দেখুন, আমাদের হিন্দু জ্যোতিষশাস্ত্রে যেমন জন্মছক দেখে রোগ আইডেন্টিফাই করার জায়গা আছে, ঠিক তেমনি তার সঠিক প্রতিকার প্রতিবিধানেরও জায়গা আছে, কিন্তু সেটাকে সঠিকভাবে হতে হবে। হ্যাঁ, ওরকম ভাবে নয় ওই যে আমার দ্বিতীয় রাহু, যে কারণে রাহুর তাহলে কোনোদিনই কিছু ভালো কিছু হবে না। সঠিকভাবে যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে আপনি ডেফিনেটলি আপনার জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি যেতে যেতে শুধু 1 বৈশাখ সামনে, আমি একটা ছোট্ট একটা উপাচার বলি, যাদের বিজনেসের ক্ষেত্রে ভীষণ সমস্যা হচ্ছে। কি করবেন? ছেলেরা 1 বৈশাখের দিন ডান হাতে হলুদ সুতো বাঁধবেন, আর মহিলারা বাঁ হাতে হলুদ সুতো বাঁধবেন। যাদের ব্যবসা একেবারে ডাউন চলে গেছে, একটা কাঁচের বাটির মধ্যে হলুদ এবং সর্ষে কাউন্টারের মধ্যে রেখে দেবেন। আর প্রত্যেক দিন ব্যবসাস্থলে গুগল ধূপ সহকারে দেবদেবীকে পূজা আরাধনা করবেন। অবশ্যই আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ফেসবুক আইডি আচার্য শ্রী অভিজিৎ দা, যারা যারা ফলো করতে চাইছেন অবশ্যই সেখানে ফলো করুন, অনুষ্ঠান দেখতে থাকুন, অনুষ্ঠানের পরে ফোন করুন। সর্বোপরি ভাবে আজকের দিনে আমরা কিন্তু আমাদের মতন করে নতুন বছরকে আরেকবার আলিঙ্গন করে নেব, আসতে চলেছে। এবং আজকের মতন শেষ করলাম। নমস্কার, ছিলাম অমৃতা, ছিলেন দাদা। নমস্কার জানি, শেষ করছি। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বাসী